যেখানে রয়েছে সেখানে কারোর সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়, যে কিভাবে মানুষ জানতে পারবেন, কারণ আমরা আগের সরকারের আমলে দেখেছি এই যে দুয়ারে সমাধান বলে বেশ কিছু ক্যাম্প করা হয়েছিল, সেখানে সাধারণ মানুষ পৌঁছে যেতেন, এবং সেই রকম কোনো ভাবনা চিন্তা রয়েছে কিনা বিজেপি সরকারের প্রশাসনের বলা ভালো, তারা কি বলছেন যে মানুষ জানতে পারবেন কিভাবে যে কোথায় কখন শুভেন্দু অধিকারী যাচ্ছেন? এই যে সপ্তাহে দুদিনের কথা তুমি বললে, কোন জেলায় কবে এই জনতার দরবার হবে সেটা সম্পর্কে তারা কি বলছেন, যদি একটু কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়। দেখো, খুব জরুরি ভিত্তিতে কালকে রাতে এই সিদ্ধান্ত হয় যে আজকে তিনি জনতার দরবারে বসবে, কিন্তু আজকে জনতার দরবার অনুষ্ঠান হয়ে যাবার পর একদম স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে বিশেষ কোন কোন বার এবং কোথায় তিনি বসবেন এবং সাধারণ মানুষ কিভাবে তার সঙ্গে যোগাযোগ করবেন সেটা তিনি জানিয়ে দেবেন। এবং যারা জনতার দরবারে একেবারে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলছেন, এখনো পর্যন্ত কেউই তারা উপর থেকে নিচে নামেনি, কারণ দেখো মুখ্যমন্ত্রী হওয়ার ফলে তার একটা নিরাপত্তার যে প্রোটোকল, সেই প্রোটোকলের জন্য দেখো কঠোর নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো করা হয়েছে। এবং যারা ভিতরে যারা সরাসরি জনতার দরবারে কমপ্লেন করছে বা অভিযোগ জানাচ্ছেন মুখ্যমন্ত্রীকে, তারা কেউ নিচে আসেনি। নিচে এলেই আমরা অবশ্যই তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কিন্তু আজকে একটা সত্যি বড় চমক যে মুখ্যমন্ত্রী একদম সুজয়, যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, এরপরে যারা যাবেন কথা বলতে, যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলো যে তারা কি কি সমস্যা নিয়ে এসেছে। একেবারে আমরা একজনকে পেয়ে গেছেন, তিনি অলরেডি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন, অভিযোগ জানিয়েছেন। আপনি বলুন যে এটা আগে প্রথমে আপনার অনুভূতিটা কেমন, যে একদম মুখ্যমন্ত্রীর সঙ্গে সামনে দাঁড়িয়ে আপনার অভিযোগ জানালেন? এটা কোনোদিন ভাবতে পেরেছিলেন এরকম হবে? প্রথম কথা হচ্ছে, আমি কোনোদিনই ভাবতে পারিনি যে আমি একটা সাধারণ ব্যক্তি, এবং আমি এসছি অনেক দূর থেকে, কৃষ্ণনগর নদিয়া, এবং আমার আদি বাড়ি হচ্ছে কুলগাছি। সেখান থেকে এসে আমি এসেই যে ওনার দেখা পাবো এবং উনি আমার কথা শুনবেন, এটা তো আমার কাছে অপূরণীয়, মানে ভাষায় প্রকাশ করার মতো কিছু নেই, মানে অবাক হয়ে গেছে। কি অভিযোগ জানালেন? আমরা এসেছিলাম হিন্দু সুরক্ষা সমিতি থেকে, আমাদের সঙ্গে আমাদের জেলা সভাপতি শুভঙ্কর দাস আছেন, আমাদের রাজ্যের রাজ্য কমিটির আমাদের রাজ্য সভাপতি মমতা দাস আছেন, এবং আমরা এসেছিলাম অনেক কটা বিষয় নিয়ে, এবং প্রত্যেকটা বিষয় উনি খুব সুন্দর করে সময় দিলেন এবং প্রত্যেকটা বিষয় শুনলেন। যেমন আমাদের গোমাতা, এই বিষয়টা যখন আমরা বললাম, উনি তখন অবহনীয় এক কথা বললেন যে তোমরা প্রত্যেকটা জেলায় গোশালা করো, তার জন্য সরকার সমস্ত সাহায্য দেবে এবং সরকার সবসময় পাশে আছে, মানে যেটা ভাবলে আমার গায়ে এখনও কাটা দিচ্ছে। দ্বিতীয়ত আমাদের কথা ছিল যে আমাদের নবদ্বীপ, আমাদের মায়াপুর, আমাদের কৃষ্ণনগর এবং তার সাথে আমাদের রাজবাড়ি এবং কুলগাছিতে আমাদের একটা ফরেস্ট যেটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটার বিষয়ে আমরা কথা বলেছি। সেটা তো উনি সহমত ভেবেছেন, সামনের দিনে সেটাও তো উনি প্রজেক্ট রাখবেন। কারণ মায়াপুরে ইস্কনে অবাক হবেন, 56 থেকে 57টা দেশের লোক আসে, কিন্তু আমাদের পাশেই হচ্ছে কৃষ্ণনগর, যেটা আমরা সাইট সিন হিসেবে রাজবাড়ি, আমাদের পুতুলপট্টি, এবং আমরা আজকে গোপাল মুখার্জির মূর্তি নিয়ে এসেছিলাম, আমাদের যিনি হিরো, যার জন্য সনাতনী আজকে আমরা কথা বলি, যার জন্য আমরা সনাতনী আমাদের রাজ্যে বেঁচে আছি, তার মূর্তি আমরা ওনাকে দিয়েছি। এবং আমরা বলেছি রানা মল্লিক আমাদের এই মূর্তি করেছে, উনি রাম মন্দিরেরও কাজ করেছে, সেই কথা উনি পরিষ্কার। আরও তো অনেক মানুষ আছে, আপনি দেখলেন যে তারাও তাদের সমস্যার কথা জানাচ্ছেন। মানে এই যে পদ্ধতিটা, এটাকে কি বলবেন? এক কথায় একটা ওইভাবে ভাষায় প্রকাশ, একটা মুখ্যমন্ত্রীর কাছে একটা সাধারণ ছেলে আসলাম, বললাম, চলে গেলাম, কোনো প্রোটোকল নেই, কিছু নেই, এটা তো এইভাবে ভাষায় প্রকাশ করার মতো জিনিস না। মানে ভাবেন, আমি আসলাম আর আমি চলে গেলাম, কারণ এটা আমার মনে হয় সমস্যাটা সরাসরি মুখ্যমন্ত্রীকে সামনে দাঁড়িয়ে বললেন, তিনি শুনলেন। হ্যাঁ, মানে এই যে প্রক্রিয়াটা, এটাকে কি বলবেন? এবং গোটা রাজ্যের মানুষ, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমার মনে হয়, আমি প্রত্যেকটা রাজ্যবাসীকে বলতে চাই, ওইটা আমাদেরই চেয়ার মনে হলো। আমার একবারও মনে হয়নি ওটা শুভেন্দুদার চেয়ার, কারণ ওটা আমাদেরই চেয়ার। আমি অবাক গেলাম, জাস্ট উনি একজনকে বসাতে হয় সেভাবে বসে আছে মনে হচ্ছিল। মানে আমি অবাক গেলাম, আমি মহাদেবকে পুজো করে একটা দাগা নিয়ে এসেছিলাম, সেটা উনি হাতে পড়ে নিলেন, ওনার হাতটা এগিয়ে দিলেন। মানে আপনাকে আমি ভাষায় বোঝাতে পারবো না, ওটা সবার চেয়ার, ওরা সবাই মুখ্যমন্ত্রী ভাবতে পারেন, এই রাজ্যের প্রত্যেকটা মানুষ নিজেকে মুখ্যমন্ত্রী ভাবতে পারেন। এখন আমাদের যে এই 9 দিনে আমরা যা পেলাম, আর আমার মনে হয় আমরা সারা বছরই এটা চাই, সারা জীবনই এটা চাই, সনাতনী এটাই চাই। একেবারে
একদম সেটা বোঝাই যাচ্ছে, মানে সাধারণ মানুষের এই যে আবেগ, কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর সুজয় একটা কথা বলো, যে মুখ্যমন্ত্রী হিসেবে বসার পর শুভেন্দু অধিকারী তার যে বার্তা যেভাবে পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে, আমরা যখন বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে দেখেছিলাম, এবার যখন আমরা মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে দেখছি, দুটোর মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক ধরা পড়ছে সুজয়। একেবারে তাই। দেখো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর সম্পূর্ণ আমরা এই বিষয়টা বলতেই হবে, পুরোপুরি যে একজন, তিনি যে প্রশাসনিক প্রধান, তিনি যে একটা সাংবিধানিক প্রধান, তার আগের যে বার্তা এবং মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পর তার যে বার্তা, সত্যি আমরা সেটা, যেহেতু তিনি একটা সাংবিধানিক প্রধান, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সেক্ষেত্রে তার বেশ কিছু প্রোটোকল, সেই প্রোটোকল মেনে তিনি কাজ করছেন। কিন্তু আজকে এই প্রথম দিনে জনতার দরবারে সাধারণ মানুষ তারা এতটা খুশি, এবং তারা যেভাবে শুভেন্দু অধিকারীকে নাম্বার দিচ্ছেন, এবং আমরা যার সঙ্গে কথা বললাম, যে একজন সাধারণ মানুষ সরাসরি পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারীর কাছে, এবং তিনি শুভেন্দু অধিকারীকে তার যে অভিযোগ সেই জানাতে পারলেন, এবং তিনি বললেন যে একটা মুখ্যমন্ত্রী হওয়ার পরও তার কাছে এত সহজে অ্যাক্সেস বা পৌঁছে যাওয়া, সেটা কিন্তু সাধারণ যারা জনতা আছে তারা এখানে এসে তারা অত্যন্ত খুশি, এবং সেটা আজ তাক বাংলার ক্যামেরার সামনে এই বিষয়টা তিনি স্পষ্ট করলেন। একদম কি কি সমস্যার সমাধানের জন্য এই জনতার দরবার করা হয়েছে সুজয়, তুমি যদি বলো, যে প্রচুর মানুষের এখনো রেশন কার্ড নেই, এইরকম একাধিক অভিযোগ আমরা দেখেছি এর আগেও। তারপরে বিশেষ করে এই যে বাড়ি, সরকারি প্রকল্প বা এই যে আবাস যোজনার বাড়ি, মাথার ওপর ছাদ, তার জন্য প্রচুর মানুষ আবেদন করেছিলেন কিন্তু যোগ্য মানুষ বাড়ি পাননি, এইরকম নানা অভিযোগ আমরা দেখেছি, বিভিন্ন সময় উঠে এসেছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। কি ধরনের সমস্যার সমাধান করা হবে এই জনতার দরবারে, সেইগুলো যদি একটু বলো। এই ধরনের সমস্যাগুলো কি সেখানে সমাধান হচ্ছে? দেখো, সব ধরনের সমস্যাই তিনি শুনছেন। সাধারণ মানুষ, এটা হতে পারে পানীয় জলের সমস্যা, আবাস যোজনা, এটা হতে পারে তার ব্যক্তিগত কোনো সমস্যা, এমন সমস্যা যেটা তিনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, বা গ্রাম পঞ্চায়েতের সমস্যা, বিডিওর সমস্যা, বা তার জমি সংক্রান্ত যে কোনো বিষয়ের সমস্যা তিনি শুনছেন এবং লিপিবদ্ধ হচ্ছেন। এবং এটা জানা যাচ্ছে যে জেলা থেকে এই অভিযোগটা আসছে, এবং প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পাচ্ছি, সরাসরি তিনি এখান থেকে সেটা লিপিবদ্ধ করে সেই জেলার জেলাশাসক, বা যদি সেই জেলার মহকুমার শাসক, বা যদি সেই বিধানসভা কেন্দ্রের বিডিও, বা লোকাল থানা হলে লোকাল থানা, সরাসরি তিনি সেগুলো শুনছেন এবং লিপিবদ্ধ হচ্ছে। এবং এটাও আমরা জানতে পাচ্ছি তার একটি ব্যাক এন্ড টিম তৈরি হচ্ছে, যে টিম যে অভিযোগটা জানাচ্ছে, সেই টিম অভিযোগটা জানানোর পর সেটা একটি সার্ভে হবে, এবং সেই বিষয়গুলো হবার পরই তারপর তিনি পদক্ষেপ নেবে বলে আমরা জানতে পারছি। একদম। কিন্তু সুজয়, যে